জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে, যেখানে আমরা রাজনীতির নানা অলিগলি নিয়ে কথা বলি। তবে আজকে পুরোপুরি রাজনীতিতে থাকছি না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পানি সম্পদ ব্যবস্থাপনা। বলা হয়ে থাকে যে হয়তো ভবিষ্যতের রাজনীতি হবে পানি নিয়ে, যুদ্ধ হবে পানি নিয়ে। আমরা সেই পানি রাজনীতি নিয়ে আজকে কথা বলবো না, আজকে ব্যবস্থাপনায় থাকছে। আমাদের সঙ্গে দুজন অতিথি থাকছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, থাকছেন সিইজিআইএস অর্থাৎ সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস, এই সংস্থার উপনির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আজকে এখানে আলোচনা করতে চাই। প্রথমে যাচ্ছি মাহফুজুর রহমান, আপনার কাছে যেতে চাই। আমরা যে ব্যাপারটি দেখছি যে আমাদের দেশে যে প্রধান যে নদীগুলো, তার মধ্যে ব্রহ্মপুত্র, মেঘনা বা গঙ্গার যেটি আসলে পদ্মা হিসেবে আমাদের দেশে রয়েছে, তা এই বড় বড় নদীগুলোর মাত্র 8 ভাগ হচ্ছে আমাদের বাংলাদেশে। কিন্তু যখন কোনো নদী বিষয়ক কোনো জটিলতা বা বিপদ বা কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যা কিন্তু যেহেতু আমরা শেষে আছি, ফলে সমস্যাগুলো আমাদেরকে বেশি হয়তো মানে সহ্য করতে হয়। তো আমরা আসলে এই নদীগুলো আসলে কিভাবে সমন্বিতভাবে আরও বেশি এফিশিয়েন্ট ব্যবহার নিশ্চিত করতে পারি, এই ব্যাপারে আপনার ভাবনাটা শুনতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের যে তিনটা বড় নদী, যেটা আমরা গঞ্জেস, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই তিনটার যেই অববাহিকা, এই অববাহিকার প্রায় 92 থেকে 93% এলাকা হলো আমাদের বাইরে, শুধু 7% এলাকায় আমাদের দেশের ভিতরে। তো যেই কারণে আমাদের জানেন যে 57টা আন্তর্জাতিক নদী আমাদের আছে। তো সেই নদী, বিশেষ করে এই তিনটা নদী আমাদের সম্পূর্ণ বাংলাদেশের প্রায় 95% পানি কিন্তু এই তিনটা নদী দিয়ে প্রবাহিত হয়। এখন সেই প্রবাহটা কিভাবে হচ্ছে, আপনি যদি সারা বছরের হিসাবে দেখেন তাহলে দেখবেন যে 5 মাস যেটা আমাদের বর্ষা, যদিও আমরা 2 মাস বর্ষাকাল বলি, আসলে 4 থেকে 4.5 মাস পর্যন্তই বৃষ্টিপাত হয়, জুন থেকে প্রায় অক্টোবরের পর্যন্ত। তো সেই সময় যে পানিটা আসে, সেই পানিটা আসে শতকরা 80% মতো। আর বাকি যে 20% পানি, সেটা কিন্তু বাকি রিমেনিং এই 7 মাস 7.5 মাসে প্রবাহিত হয়। তো সেখানে পানি ব্যবস্থাপনাটা যদি চিন্তা করি, যে বর্ষাকালে আমাদের প্রচুর পানি আসে, সেই পানিতে আমাদের বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার যদি আমরা শীতকালে এবং ড্রাই সিজনে চিন্তা করি, তখন আমাদের পানির প্রয়োজন অনুযায়ী আমাদের পানি থাকছে না। তাহলে ব্যবস্থাপনাটা দুই ধরনের। একটা হতে হবে যে বর্ষাকালে যখন অতিবৃষ্টি হবে, তখন সেটাকে ব্যবস্থাপনা করে যাতে বন্যায় আমাদের ক্ষয়ক্ষতি না হয়, সম্পদ ধ্বংস না হয়, সেদিকে নজর দিতে হয়। অপরদিকে যখন শুষ্ক মৌসুমে পানি আমাদের অপ্রতুল হয়, তখন তার যথাযথ ব্যবহার করা, অপচয় না করে সেই ব্যবহারটা নিশ্চিত করার মাধ্যমেই আমাদেরকে পানি ব্যবস্থাপনায় যেতে হয়। এবং সেই ধারণাতেই আমরা কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, আমি যেহেতু পানি উন্নয়ন বোর্ডে ছিলাম মহাপরিচালক হিসেবে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেভাবে কাজ করে যাচ্ছে। তবে সেখানে আমি একটু কথা বলতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা যখন আগের টার্মে যখন ছিলেন 1999 সালে, এই পানি ব্যবস্থাপনার লক্ষ্যেই কিন্তু ন্যাশনাল ওয়াটার পলিসি তখন অনুমোদন করেন। এবং তারই ভিত্তিতে কিন্তু 2013 সালে পানি আইনও প্রণীত হয়েছে। এবং সেই পানি আইনের ভিত্তিতে এবং পানি ন্যাশনাল ওয়াটার পলিসির ভিত্তিতেই কিন্তু আমরা এই উপরিস্থ পানি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিন্তু উপরিস্থ পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এবং আমরা কাজ করে যাচ্ছি। আমাদের গত মানে সাম্প্রতিক অন্তত 1 দশকের বা 1 শতকের ডেটা হয়তো আমাদের কাছে আছে। এবং এই পানি সম্পদের তো চরিত্রও তো আসলে বদলায়, জলবায়ু পরিবর্তনের নানা পরিবর্তনের কথা আমরা আসলে শুনে থাকি। তো এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আসলে কোথায় আছি এখন? হ্যাঁ, ধন্যবাদ। পানি যে চরিত্র বদলায় সেটা বলেছেন, ঠিকই আছে। পানিটা আসলে নির্ভর করছে কার উপরে, ব্যবহারকারী কারা, আমরা মানুষ। তারপরে আমাদের এই যেহেতু বর্ধিত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে, আমার দৈনন্দিন পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমার ফসল বেশি লাগবে, তার জন্য পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমার ইন্ডাস্ট্রি বাড়ছে, তার জন্য পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমার মৎস্য সম্পদের প্রয়োজন, তার জন্যও কিন্তু পানির জলাশয়ের চাহিদা বাড়ছে। তো সেইভাবেই কিন্তু পানির চাহিদা বেড়েই যাচ্ছে। তো সেটা চিন্তা করলে কিন্তু যতই আমার জনসংখ্যা বাড়বে, ততই কিন্তু আমার, এবং আমি যখন উন্নত দেশে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন দিয়েছেন যে 2021 সালে আমরা মধ্যমায়ের দেশে যাব, 2041 আমরা উন্নত রাষ্ট্রে যাব। যদি আপনি চিন্তা করেন যে 2021 বা 41 উন্নত রাষ্ট্রে আমাকে যেতে হয়, তখন কিন্তু আপনাকে পানির শুধু ওই এগ্রিকালচার ইউজে চিন্তা করলে হবে না। আমার পানি কিন্তু সীমিত, সেই পানিকে ব্যবহার করতে হবে আমাকে বিভিন্ন সেক্টরে। সেখানে কৃষিতে হবে, মৎস্যে হবে, ইন্ডাস্ট্রি হবে, তারপরে লাইভলিহুড ইমপ্রুভমেন্টের জন্য হবে, বিভিন্ন খাতেই পানিটা লাগবে, অর্থাৎ পরিবেশ, প্রতিবেশ এবং জনগোষ্ঠী, অর্থনীতিতে। তো সেইখানে এর সাথে যোগ হবে যখন
এটা কিন্তু আমার একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট। তার সাথে যুক্ত হচ্ছে আমাকে যেটা বলেছেন আপনি যে জলবায়ু পরিবর্তনের কারণে। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের কারণে তো ন্যাচারালি যেহেতু আমার এখন যে অবস্থাটা আছে সেটা আরও বিপন্ন হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি, এই বছরের বন্যায় যদি আপনি দেখেন যে এই বছরের বন্যাটা হয়েছে আমাদের বিশেষ করে দিনাজপুর এলাকায় চিন্তা করলে আপনি দিনাজপুর এলাকায় আপনি গেলে দেখবেন যে সেখানে মাটির ঘর। এ দিয়ে কি বোঝাচ্ছে যে মাটির ঘর ওই এলাকাতেই হয় যেখানে সাধারণত বন্যা হয় না। হয় না, এবং তারা এবছর তারা অনেক এই বছর পরে তারা বন্যা বন্যা দেখলো। পেয়েছে। এবং সেই বন্যাটা কিভাবে হয়েছে, সেখানে 7 দিনেই আমার সারা বছরই বৃষ্টিপাত হয় 1500 মিলিমিটার দিনাজপুর এলাকায়। এই বছর আমার 7 দিনেই বৃষ্টিপাত হয়েছে 500 মিলিমিটার। এতে নেচারটা হয়ে গেছে ফ্লাশ ফ্লাড বলি আমরা। সেই যে ফ্লাশ ফ্লাডে এবং অকাল বন্যায় এমনভাবে হয়েছে যে মানুষ তার যে সম্পদ ঘর বাড়ি কোনোটাই সে প্রোটেকশন দেওয়া সম্ভব হয় নাই। এবং এটা আমি মনে করি এই যে জলবায়ু পরিবর্তনের একটা মানে জ্বলন্ত উদাহরণ যে এবারের বন্যার যে ফ্লাশ ফ্লাড নেচার এবং অসময়ের যে বন্যাটা সেটা। এই বন্যা তো আসলে আমরা ঠেকাতে পারবো না, কিভাবে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো ভালো করতে পারি এই প্রসঙ্গ নিয়ে কিছুক্ষণ পরে আপনার কাছে ফিরতে চাই। যাচ্ছি মালিক ফিদা এ খানের কাছে। উনি যেমন আসলে বলছিলেন যে আমাদের দেশের 3টি প্রধান নদী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা, এই 3টি ঘিরেই তো আসলে আমাদের পুরো ভৌগোলিক ব্যবস্থাপনার একটা ব্যাপার আসলে আমাদেরকে চিন্তা করতে হয়। এবং এই নদীগুলোর একটা বড় অংশ হয়তো আমাদেরকে অন্য দেশের সঙ্গেও শেয়ার করতে হয়, অর্থাৎ অভিন্ন নদী ব্যবস্থাপনার একটা ব্যাপার আসলে এক্ষেত্রে রয়েছে। আমরা আসলে একটু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যাচ্ছি না, একটু কারিগরি ব্যবস্থাপনার ক্ষেত্রে কি সমন্বিত বা আমাদের তরফ থেকে বাড়তি কোনো সতর্কতা বা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাড়তি মনোযোগ কি আসলে প্রয়োজন কিনা, এই বিষয়টা একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু পটভূমিটা একটু বলে নিতে চাই। আপনারা অলরেডি আমাদের ডিজি মহোদয়, সাবেক ডিজি মহোদয় বলেছেন যে আমাদের পুরো বাংলাদেশে নদী ব্যবস্থাপনায় সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের 3টি বড় বড় বেসিন, যেটাকে আমরা গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন বলে থাকি। এই পুরো বেসিনের যে পানিটা আমাদের বাংলাদেশ থেকে নেমে যায়, এই নামার পরিমাণটা যদি আমরা একটু খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে বাংলাদেশের আয়তনের প্রায় 12 গুণ এলাকার পানি আমাদের এই বাংলাদেশের ভিতর দিয়ে নামে। তবে আমরা যদি এই পুরো এই ক্যাচমেন্ট এরিয়াটাকে, বেসিন এরিয়াটাকে যদি দেখি তাহলে এই যে 12 গুণ এলাকার পানি আমাদের বাংলাদেশ থেকে নামছে, অতএব এর ব্যবস্থাপনা কিন্তু অনেক আমি বলবো যে সময় সাপেক্ষ এবং অনেক বেশি কঠিন। এর জন্য আমি বলছি যে আমাদের কিছু সময় হয়তো পানি দেখা যায় যে অধিক পানি, আবার কিছু সময় দেখা যাচ্ছে পানির স্বল্পতা। আমরা অনেক সময় বলে থাকি, আমি পার্সোনালি এই কথাটা বিশ্বাস করি না, সেটা হচ্ছে যে আমরা বলি যে আমরা বন্যার সময় আমাদের অধিক পানি, আসলে অধিক পানি না, এই পানিটারও দরকার আছে আমাদের ফ্লাশিংয়ের সিস্টেমে। তা আমি যেই কথাটা ফিরে আসতে চাচ্ছি যে আমাদের নদী ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিকে আমাদের যেতেই হবে। বিশ্বের অন্যান্য অনেক দেশে অববাহিকা ভিত্তিক, যেটাকে আমরা রিভার বেসিন অর্গানাইজেশন বা রিভার বেসিন এজেন্সির আমরা কথা বলি, যেটা আরবিও বলা হয়, রিভার বেসিন অর্গানাইজেশন, এটা বিশ্বের অন্যান্য অনেক দেশে হয়েছে। বাংলাদেশেও আমাদের এদিকে আগাতে হবে। এবং এটা আমি বলবো যে এটার এই পার্সপেক্টিভে আমাদের বাংলাদেশ কিন্তু অনেকখানি এগিয়ে আছে। আমরা পলিটিক্যাল লেভেল আমি বলবো 2011-তে আপনারা জানেন একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সাইন হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে। সেখানে কিন্তু 12টা আর্টিকেলের মধ্যে 3টা আর্টিকেলে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনায় যেতেই হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ইন্ডিয়ার পক্ষে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তারা এই অববাহিকা ভিত্তিক যে কিভাবে নদী ব্যবস্থাপনা, কিভাবে আমাদের নদীর যে ইকোসিস্টেমকে আছে রক্ষা করা যায়, এটার ব্যাপারে কিন্তু তারা বলেছেন। অতএব আমাদের এই 3টি বড় বেসিন এরিয়ার মধ্যে যে 57টি নদীর কথা যেটা বললেন, এই 57টা ছাড়াও আরও কিছু কিছু ছোট ছোট নদী আছে, এগুলোকে আমাদের অববাহিকা ভিত্তিক যেতেই হবে। এখন কথা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা পথ নির্দেশক দিয়েছেন একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মধ্যে। এখন আমরা যারা এই পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করি, আমাদেরকে এখন সায়েন্টিফিক লেভেলে কিভাবে এই অববাহিকা ভিত্তিক আমরা পানি ব্যবস্থাপনা করতে পারি সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আমি 3টা লেভেলে এটাকে দেখি। একটা হচ্ছে অববাহিকা লেভেলে, আরেকটা আমাদের সাবেক ডিজি মহোদয় যেটা বললেন আমাদের ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে কীভাবে, আরেকটা আমরা দেখি লোকাল লেভেলে কীভাবে পানি ব্যবস্থাপনা। এই লোকাল লেভেল, জাতীয় লেভেল এবং আপনার আমাদের অববাহিকা ভিত্তিক এই সব ব্যবস্থাপনাতেই স্টেক হোল্ডারের একটা, আমরা যেটা বলি অংশগ্রহণমূলকের একটা নিশ্চিতকরণ করতে হবে। এবং যখনই আমরা এই জিনিসগুলোতে করব এবং এইভাবে আমরা প্রথমেই বেসিন লেভেল থেকে যখন আমরা ন্যাশনাল লেভেলে এবং আস্তে আস্তে লোকাল লেভেলে নিয়ে আসব, তখন এই ব্যবস্থাপনা ডেফিনেটলি আমি মনে করি উন্নত হবে। আমি ওনার কথার সাথে একটু জিনিস অ্যাড করব। আমাদের পানি ব্যবস্থাপনার 2টা পার্ট আছে। একটা পানি ব্যবস্থাপনা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডিজাস্টারগুলো হয়, যেমন আমাদের বন্যা হয়, খরা হয়, আপনারা দেখেছেন যে বন্যার উদাহরণ দেওয়া হলো, বা নদী ভাঙন হয়, জলোচ্ছ্বাস হয়। আবার আমাদের এই পানিটাও দরকার আছে আমাদের এগ্রিকালচার বা ড্রিঙ্কিং পারপাস। অতএব আমাদের নদীর বা বন্যার পানিটা
বা এই অববাহিকাতে পানিগুলো আছে, এগুলো পানির কিছু সুফলও আছে, কুফলও আছে। এখন এগুলোর মধ্যে একটা সমন্বয় করে ব্যবস্থাপনা করতে হবে। এই ব্যবস্থাপনা যে বাংলাদেশে নেই তা না, আমরা কিন্তু ব্যবস্থাপনার অনেক ডকুমেন্ট, অনেক স্টাডি আমরা করেছি। আমরা ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছি এবং খুব রিসেন্টলি আপনারা জানেন যে আমরা 100 বছর ব্যাপী বাংলাদেশ ডেল্টা প্ল্যান তৈরি করেছি। এই 100 বছর ব্যাপী যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান হয়েছে, এখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে আমরা যে পুরো বাংলাদেশটাকে যে 8টা হাইড্রোলজিক্যাল রিজনে ভাগ করেছি, কোস্টাল এরিয়া বা আমাদের খরাপ্রবণ এরিয়া, আমাদের হাওর এরিয়া, আমাদের নর্থ সেন্ট্রাল এরিয়া, এইগুলোতে কিভাবে পানি ব্যবস্থাপনা করা হবে সুদূর প্রসারী, এগুলো কিন্তু হয়েছে। এখন আমরা যদি আবার আমি একটু ফিরে যাই যে আমরা যদি সেই ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট 2011-তে যেটা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে, সেটার আলোকে যদি আমরা এখন কিছু এগিয়ে যাই ইন্ডিয়ার বিভিন্ন লেভেলে, আমরা অনেক সময় এই নদী ব্যবস্থাপনা বা অববাহিকা ব্যবস্থাপনাকে আমরা 3টা লেভেলে ভাগ করি। ট্র্যাক 1 লেভেল, ট্র্যাক 2 লেভেল, আর একটা হচ্ছে ট্র্যাক 3 লেভেল। ট্র্যাক 1কে আমরা বলি যে অফিসিয়াল লেভেলে, ট্র্যাক 2কে আমরা বলি এটা সেমি অফিসিয়াল, আর ট্র্যাক 3 হচ্ছে আনঅফিসিয়াল। তার মানে এই যে স্টেক হোল্ডারের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়া, এর মধ্যে যদি আমাদের একটা সমন্বয় হয়, আমরা সায়েন্টিফিকভাবে যদি তুলে ধরতে পারি যে এই পানি ব্যবস্থাপনা করলে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া উপকৃত হবে, তাহলে আমি মনে করি এটা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা এই অভিন্ন নদী ব্যবস্থাপনার বিষয়ে আরেকটু শুনতে চাই আপনার কাছে, তবে আমাদের ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক, আমরা কিছুক্ষণ পরেই ফিরতে চাই, সঙ্গে থাকবেন। পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, তাদের একবার কথা শুনেছি, আরও একবার যেতে চাচ্ছি, আবারও যাচ্ছি মাহফুজুর রহমান আপনার কাছে। আমরা একটু পানি ব্যবস্থাপনার নীতি নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা দেখছি যে আপনি বলছিলেন যে কার্যকর কিছু নীতি আসলে এখানে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটু বুঝতে চাই যে আপনার অভিজ্ঞতা থেকে একটু বুঝতে চাই যে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে নীতিগুলো নেওয়া হচ্ছে, সেখানে আসলে স্থানীয় জনগোষ্ঠী মানে এন্ড ইউজার, যাদের সুরক্ষার জন্য হয়তো অনেকটা এই নীতিগুলো নেওয়া হয়ে থাকে, তো সেখানে আসলে তাদের প্রতিনিধিত্ব কতখানি থাকছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে নীতি এবং বাস্তবায়নের মাঝখানে দূরত্বটা আসলে কতখানি, এটাও যদি আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করে শোনান। ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি যে 1999 সালে আমাদের ন্যাশনাল ওয়াটার পলিসি হয়েছে এবং 2013-তে আমাদের ন্যাশনাল ওয়াটার অ্যাক্ট আইন পাস হয়েছে। সেখানে কিন্তু আপনাকে ওই পানি ব্যবস্থাপনায় আমাদের যারা ইউজার, তাদের মানে পার্টিসিপেটরি ওয়াটার ম্যানেজমেন্ট যে কথাটা, সেটা কিন্তু জোর দেওয়া আছে এবং সেটা উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হলো, আপনি দেখেন যে ব্যবস্থাপনা, বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় আপনি যদি আসেন, নদী, বড় নদী, ছোট নদী, মাঝারি নদী, এই নদীগুলি ব্যবস্থাপনা কিন্তু সরকারের হাতেই থাকতে হবে। নদী থেকে পানিটা যখন খাল হয়ে ফিল্ডে যাচ্ছে, মাঠে যাচ্ছে, সেইখানের ব্যবস্থাপনাটা হবে সেখানে জনগণকে সম্পৃক্ত করা। সেই সম্পৃক্ত করার জন্য এই সম্প্রতি যেটা হয়েছে, আমাদের পানি আইনের ভিত্তিতে আমাদের বিধিগুলি প্রণীত হয়েছে এবং আমি যতটুকু জানি বিধিগুলি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটা অতি অল্প দিনের মধ্যেই এই বিধিগুলি অনুমোদিত হবে। এই বিধিগুলি প্রণয়নের সময় কিন্তু যারা জড়িত ছিলেন তারা কিন্তু মাঠ পর্যায়ে গিয়েছেন, একবার ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে গিয়ে তারা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যে এই বিধিগুলি তৈরি করছে, সে তাদের ব্যবহার করতে কোনো সমস্যা হবে কিনা বা কীভাবে এটা ফ্রেন্ডলি হবে, এইভাবে আলোচনার ভিত্তিতে অসংখ্য আলোচনা হয়েছে এবং সারা দেশব্যাপী হয়েছে। এটা উচ্চ লেভেলে এবং মাঠ পর্যায়ে সব জায়গাতেই সেই আলোচনাটার প্রেক্ষিতেই এখন বিধিগুলি প্রণীত হচ্ছে। তারপরে আমি বলবো যে আমরা ন্যাশনাল ওয়াটার অ্যাক্ট বা ন্যাশনাল ওয়াটার পলিসির ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেটা আমরা করেছি অতীতে, আমরা মাঠ পর্যায়ের যারা স্টেক হোল্ডার বা বেনিফিশিয়ারি, তাদেরকে নিয়ে কিন্তু আমরা প্রজেক্টে কতগুলি ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ কিন্তু তৈরি করেছি এবং সেই ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপগুলির মাধ্যমে আমরা অবকাঠামোগুলির মেনটেন্যান্স, যেমন খাল, রেগুলেটর, এগুলির বা বাঁধ, এগুলির মেনটেন্যান্স কিন্তু আমরা করে যাচ্ছি। তবে বলতে পারেন যে হ্যাঁ, এটা তো আমি বাংলাদেশের সব প্রকল্পে বা সব এলাকায় একসাথে করা সম্ভব না। আমরা যেটা করছি, করার পিছনে আমরা চেষ্টা করি যে একটা প্রকল্পের আওতায়, ধরেন আমি কতগুলি ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ করলাম, সে 20টা ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ করলাম। এখন সেই গ্রুপগুলি প্রকল্পটা যখন সমাপ্ত হয়ে যাবে, তার সেটা কি টেকসই হবে কিনা, সাস্টেনেবল হবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন।
সেই কারণে আপনি একবারে কিন্তু সেটাকে রেপ্লিকেট করা অল ওভার বাংলাদেশে এটা কিন্তু কঠিন কাজ। মানে এরকম কি কোনো ইউজ কেস আছে কিনা আছে, আমাদের সামনে? আমাদের আছে। আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এখনো 3000-এর উপরে আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ আছে বিভিন্ন প্রকল্পে। আমরা কিন্তু চেষ্টা করছি যে প্রাথমিক পর্যায়ে যে প্রজেক্টে একটা প্রজেক্ট সমাপ্ত হওয়ার পরে তারপরে তার মেনটেনেন্সে এই ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপগুলিকে আমরা ইনভলভ করাচ্ছি। কারণ সাস্টেনেবল বা টেকসই করতে গেলে গ্রুপগুলিকে তার কিন্তু প্রথম শর্ত হলো তাকে আপনার অর্থের যোগান দিতে হবে। এটা একটা সংগঠন এবং রেজিস্টার্ড সংগঠন হচ্ছে, তো সংগঠন চলতে গেলে তাকে কিছু কাজ দিতে হবে। তো সেই কাজগুলি কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের মধ্যে দিচ্ছি। যেমন আমাদের কয়েকটা প্রজেক্ট আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরেন আমাদের চর ডেভেলপমেন্ট সেটেলমেন্ট প্রজেক্ট, যেটা নোয়াখালীতে সিডিএসপি বলি। আমাদের যশোরে ছিল যেটা সাউথ ওয়েস্ট যে প্রজেক্টটা আমাদের, সেইটা ব্লু গোল্ড যেটা খুলনা এবং পটুয়াখালী এই অঞ্চলে হচ্ছে, বরিশাল অঞ্চলে হচ্ছে। এই প্রকল্পগুলি কিন্তু আমরা ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ করছি এবং স্থানীয় জনগণকে নিয়ে। এবং আরও কোন এলাকা, বিশেষ করে উত্তরবঙ্গ? না, উত্তরবঙ্গে আমরা অতটা এখনো যেতে পেরে নাই, আমরা কোস্টাল বেসড এগুলিতে গিয়েছি। এবং সেখানে আরেকটা মজার ব্যাপার হলো, আমরা যে সাধারণ কৃষককে নিয়ে যখন ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ করলাম, তাদেরকে আমরা কিছু কাজ দিলাম, কাজের ভিত্তিতে তারা কিন্তু সঞ্চয় করলো, সঞ্চয়ের ভিত্তিতে তাদের সাস্টেনেবিলিটি ডেভেলপ করলো। এখন সেখান থেকে তারা দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের তারা সদস্য হয়ে গেল, সেখান থেকে তারা আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়ে গেল। এবং সেইখানে এসে সদস্য গ্রুপগুলোর মধ্যে কিন্তু মহিলারা কিন্তু প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু মহিলা, নারীর ক্ষমতায়ন কিন্তু সেখানে আসলো। কিছু কিছু এলাকায় দেখা গেছে যে কিছু নারী সেই ইউনিয়ন পরিষদের সদস্য হয়েছে। তো এই যে গ্রুপগুলি ফরমেশন, তারা ওয়াটার ম্যানেজমেন্টে অবদান রাখছে, একসাথে তাদের ক্ষমতায়নে কিন্তু বাড়ছে। তো এই ধরনের প্রকল্প এবং এই ধরনের গ্রুপ কিন্তু পানি উন্নয়ন বোর্ডে বেশ কতগুলি আছে। মানে অর্থাৎ স্থানীয় জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আসলে মানে এটাকে টেকসই করে তোলা। মালিক ফিদা খান এখানে অ্যাড করতে চাচ্ছি, মানে আমি ওনার সাথে একটু আমি অ্যাড করে বলবো যে আমি এই অংশগ্রহণমূলকটাকে 3টা ভাগে ভাগ করে দেখতে চাই। একটা হচ্ছে যখন আমরা পলিসি বা প্ল্যান তৈরি করি তখন স্টেক হোল্ডারের একটা অংশগ্রহণ, যখন আমরা ওই পলিসি বা প্ল্যান অনুসারে যখন ইমপ্লিমেন্ট করি তখন স্টেক হোল্ডারের আপনার অংশগ্রহণ, এবং পরবর্তীকালে যখন এই পুরো প্রজেক্টটা আপনার পরিচালন করা হবে বা রক্ষণাবেক্ষণ হবে তখন স্টেক হোল্ডারের একটা অংশগ্রহণ। আমি এই 3টা পর্যায়ে দেখতে চাই, এবং 3টা পর্যায়ে আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে হচ্ছে। আমরা যখন কোনো পলিসি বা প্ল্যান করি আমরা বিভিন্নভাবে বিভিন্ন লেভেলে স্টেক হোল্ডারের সাথে আমরা ডিসকাস করে আমরা এই পলিসি প্ল্যানটা তৈরি করে থাকি। আমরা যখন ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান করেছি, পলিসি করেছি, তখন বিভিন্ন লেভেলে এগুলোকে ডিসকাস করা হয়েছে। উনি পানি আইনের কথা বলেছেন, এই পানি আইনকে কীভাবে করা হয়েছে আমি শুধু একটা এক্সাম্পল দিব। একদম আমরা স্টেক হোল্ডার লোকাল লেভেলে তাদের মতামত নিয়ে কীভাবে একটা হওয়া উচিত, কী ধরনের এটার ভিতরে ফিচার্সগুলো এলিমেন্টসগুলো থাকা উচিত, সেভাবে কিন্তু করা হয়েছে। আমরা পরবর্তীকালে যখন এগুলোকে ইমপ্লিমেন্টেশন করি তখনও আমরা স্টেক হোল্ডারকে মোটামুটিভাবে নিই, কিন্তু পরবর্তীকালে যখন পরিচালন করা হয়, যেটা উনি বললেন যে এখানে অনেকগুলো রিসোর্সের ব্যাপার আছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে আমরা ওইভাবে এটাকে করতে পারি না। তবে আমাদের যে সদিচ্ছা নেই তা কিন্তু না, পানি উন্নয়ন বোর্ড অনেকগুলো জায়গাতে অনেকগুলো প্রজেক্টে এগুলো কিন্তু করেছে। কিন্তু আমরা যদি ঠিকভাবে এগুলোর জন্য এই যে অংশগ্রহণমূলক যে আমরা যে ব্যবস্থাপনার কথা বলছি, সেখানে যদি আমরা ঠিকভাবে রিসোর্সগুলোকে মোবিলাইজ করতে না পারি, আমি রিসোর্স থেকে দুইভাবে দেখছি, একটা ফাইন্যান্সিয়াল রিসোর্সের কথা বলছি, আরেকটা আমরা বলছি টেকনিক্যাল রিসোর্স, তাহলে কিন্তু এই ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখা যাবে না। তো যেটা হয় যে আমাদের বাংলাদেশে একটা হয় যে যখন আমরা কোনো কিছু পরিচালন করার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা কাজ করে যে সেখানে ফান্ডের যে একটা যে বরাদ্দটা সেটাকে আমরা ঠিকভাবে করতে পারি না, বা আমাদের মধ্যে এখনও ওই ধরনের মানে মেন্টালিটি গ্রো হয় না। আমরা মনে করি যে বাংলাদেশে খুব দ্রুতই এই যে ওএনএম যেটা অপারেশন এবং মেনটেনেন্সের জন্য যে টাকাটা দরকার হয়, টাকাটা যদি দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে অংশগ্রহণমূলক যে পানি ব্যবস্থাপনা আমরা যেটাকে লোকাল লেভেলে বলি, যেটা আমরা ছোটো ছোটো প্রজেক্ট লেভেলে বলি, সেটা আরও বেশি ব্যাপকতা বৃদ্ধি পাবে। আচ্ছা, আরেকটু জানতে চাই যে আমি যে বিষয়টা একটু পরিষ্কার হতে চাইছিলাম, যে একটা হলো পলিসি প্রণয়ন এবং আরেকটা হচ্ছে বাস্তবায়ন। এবং যা বুঝলাম যে গত সাম্প্রতিক সময়ের বিভিন্ন উদাহরণ থেকে নিশ্চয়ই আমরা অনেক ক্ষেত্রে অনেক উন্নতি করেছি, বা বাস্তব উদাহরণ থেকে আমরা নিশ্চয়ই সেগুলো কাটিয়ে উঠেছি। এই ব্যাপারটুকু আমাদেরকে উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করতে পারেন কি না, যে আমরা কোথায় কোথায় আসলে উন্নতিগুলো করেছি এবং কোথায় কোথায় আসলে আটকে আছি, সে বিষয়ে কী কী কাজ হচ্ছে? আমি একটু বলবো, আমার ডিজি মহোদয় বলবেন যে আমরা যদি পলিসির কথা বলি, আমি বলবো পলিসিতে কিন্তু আমরা অনেক উপরে। আমরা পার্শ্ববর্তী দেশ বা ইভেন আমরা যদি ডেভেলপ কান্ট্রি পলিসির পার্সপেক্টিভে দেখি, পলিসি প্ল্যান তৈরিতে আমি বলবো বাংলাদেশে যারা কাজ করে সেই পলিসি প্ল্যান তৈরিতে তাদের সক্ষমতা বা তাদের ক্যাপাসিটি অনেকের চেয়েতেও বেশি, অনেক উন্নত দেশের চেয়েতেও বেশি। আমি ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যানের কথাটা আপনি দেখেছেন, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছেন। এই বাংলাদেশ কিন্তু প্রথম এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছে যে ক্লাইমেট চেঞ্জের পার্সপেক্টিভে। কিন্তু যেটা হয় যে এই পলিসিটাকে ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাওয়া
এবং ইমপ্লিমেন্টেশনে যখনই আপনি নিয়ে যাচ্ছেন তখনই আপনার রিসোর্সের একটা প্রয়োজনীয়তা দেখা যায়। এই রিসোর্সটাকে মানে হচ্ছে আমরা ওটাকে যখন ট্রান্সলেট করে নিয়ে যাই, পলিসিটাকে বা ট্রান্সফর্ম করে নিয়ে যাই লোকাল লোকদের কাছে, তখন বিভিন্ন ধরনের টেকনিক্যাল দক্ষতার দরকার আছে, লোকাল পিপলদের দক্ষতা, মানে আমি ক্যাপাসিটির কথা বলছি, যে কিভাবে এটাকে টেকসইভাবে এটাকে পরিচালনা করা যায় দরকার আছে। এই ক্যাপাসিটিও যেরকম দরকার আছে, সেভাবে এটার যে মানে রেজাল্টটা, যে পজিটিভ রেজাল্টগুলো আছে সেটাও তাদেরকে অ্যাওয়ার করার দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম টাকা পয়সারও দরকার আছে। আমি বলবো যেটা ফাইন্যান্সিয়াল রিসোর্সের কথা আমরা যেটা বলে থাকি, এগুলো যদি আমরা সমন্বয় করতে পারি, আমরা মনে করি এখন যতটুকু আমরা অর্জন করতে পেরেছি তার চেয়ে আরও অনেক অনেক বেশি আমরা অর্জন করতে পারবো। আচ্ছা, মাহফুজুর রহমান, আপনি বোধহয় এর সঙ্গে যুক্ত করতে চাচ্ছেন। হ্যাঁ, যুক্ত করতে চাচ্ছি যে পলিসি, আমাদের যে পলিসি যেটা বলেছেন মালিক ফিদা বলেছেন যে আমাদের পলিসিগুলি অনেক ভালো পলিসি। হ্যাঁ, আমরা বাস্তবায়ন করছি এবং যে কথাটা বললেন যে রিসোর্স মোবিলাইজেশন করছি আমরা, আমাদের কিন্তু সক্ষমতা অনেক বেড়েছে আগের চেয়ে। এখন কিন্তু আমি বলবো যে কাঠামোগত যে আইনগুলিকে বাস্তবায়ন করা, সেই পর্যায়ে কিন্তু আমরা চলে গিয়েছি। হ্যাঁ, আমি আপনাকে আগেও বলেছি যে কোনো একটা নতুন উদ্যোগ কিন্তু আপনি একই দিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে দিবেন বা এক বছরে ছড়িয়ে দিবেন তা না। যেমন আপনি ধরেন নেদারল্যান্ডের যদি এক্সাম্পল দেই, তাদের কয়েকশো বছর, 500 থেকে 600 বছরের বেশি লেগেছে তাদের এই পানি ব্যবস্থাপনার কাঠামোটাকে তৈরি করতে। তারপরে দেখেন নেদারল্যান্ড এমন একটা দেশ, সেখানে দুইটা ইলেকশন হয়, একটা হয় পানি ব্যবস্থাপনার জন্য, আরেকটা হয় জাতীয় ইলেকশন, দুইটা। তো আমাদের দেশেও কিন্তু এখন এই পানি ব্যবস্থাপনা যে সমিতিগুলি হচ্ছে, আমি যেটা বলছি আপনাকে কিছুক্ষণ আগে, এই সমিতি কিন্তু ইলেকশন করে না, অর্থাৎ তাদের কাঠামোগত কিন্তু পরিবর্তন হচ্ছে, তাদের মধ্যে কিন্তু গুণগত পরিবর্তন হচ্ছে। আমি মনে করি যে বাস্তবায়নে কিন্তু আমরা পিছিয়ে নেই, আমরাও এগিয়ে আছি। যদি প্রতিবেশী ভারতের সাথেও আপনি তুলনা করেন, যেটা একটা স্টাডি করেছেন কিছুদিন আগে ওয়াটার এইড, তাদের সাথে আমি আলোচনায় দেখেছি যে আমাদের বর্তমানে ওয়াটার ম্যানেজমেন্টের যে সিস্টেমটা বা যে গ্রুপটা করছি আমরা, এটা কিন্তু অন্য দেশের চাইতে অনেক ভালো অবস্থায় আছে। নিশ্চয়ই আমরা আরো ভালো অবস্থানে। আরেকটু বলি আমি, যে আপনাকে বলতে হবে শুধু পানি ব্যবস্থাপনাতে আসবো, সাথে নদী ব্যবস্থাপনা বলা দরকার। যেমন ধরেন আমাদের একনেক মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন দিয়েছেন যে আমরা যদি বাংলাদেশে নদী ব্যবস্থাপনায় যাই, তাহলে সেখানে প্রায় 50 থেকে 60% ড্রেজিং রাখতে হবে। এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা নির্দেশনা, কারণ প্রস্তাবনা। এখন সেটার ভিত্তিতে আমরা কি করছি দেখেন, যে গত 7 বছরে, এই সরকারের আমলেই গত 7 বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 900 কিলোমিটার নদী খনন করেছে এবং বর্তমান অর্থ বছরে প্রায় আরও 300 কিলোমিটার নদী খনন করবে। এখন এই নদী খনন করার উপকারিতাগুলি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কি সুন্দর একটা নির্দেশনা দিয়েছেন যে নদী খনন করলে আপনার নাব্যতা বৃদ্ধি পাবে। একদিকে নদী খননের যে মাটিটা সেটা আমরা ইউজ করতে পারছি, অন্যদিকে সেই নদীতে একটা রিজার্ভার হবে, সেই রিজার্ভারে পানি ধারণ ক্ষমতা এখন যা আছে তার চাইতে অনেক বৃদ্ধি পাবে। সেই পানিটা আমি আমার দৈনন্দিন ব্যবহার, মৎস্য চাষ, ধান চাষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার, সব জায়গায় কিন্তু আমার ব্যবহার হবে। আমি আসলে আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসতাম যে আমরা দেখেছি যে গত কয়েক বছরে কিন্তু যে পানি নিয়ে যে জটিলতা, যে অনেক বেশিরভাগ নদীর নাব্যতা কমে গেছে এবং অনেক ছোট ছোট শাখা নদী কিন্তু হারিয়েও গেছে, এরকম অনেক কথাও জানি। তো সেক্ষেত্রে যে বর্তমান নদীগুলোকে সচল রাখা এবং যে নদীগুলো হারিয়ে যাবার পথে হারিয়ে যাচ্ছে বা হয়তো পানি প্রবাহ কমে গেছে, তো সেক্ষেত্রে কি আসলে শুধু কি খননই জরুরি নাকি এছাড়াও আর কিছু উদ্যোগ নেওয়ার আছে? আমার মনে হয় প্রথম খননটা জরুরি এই কারণে, আপনি যেটা প্রথমেই আমরা আলোচনায় করেছি যে 92% বা 93% এলাকা আমাদের বাইরে, সেখানে পানির সাথে শুধু পানি আসে না, তার সাথে কিন্তু আমাদের প্রায় আনুমানিক 1.2 বিলিয়ন টন সেডিমেন্ট আসে। সেই সেডিমেন্টটা কিন্তু মেইনলি আমাদের 1/3 সেডিমেন্ট কিন্তু নদীতে জমা হয়ে যাচ্ছে প্রতি বছরে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে খননটা একটা মানে বড় অংশ আমি বলতে হবে। যেমন ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলি, আমরা পানি উন্নয়ন বোর্ড কপোতাক্ষ নদ খনন করেছি। সেই কপোতাক্ষ নদ খনন করতে গিয়ে অতীতে যা হয়েছে, পানি আস্তে আস্তে প্রবাহ কমার কারণে মানুষ কিন্তু নদীগুলিকে এনক্রোচ করে ফেলেছে, দখল করে ফেলেছে। কপোতাক্ষ নদ খনন করতে গিয়ে আমরা যা হয়েছে, সেখানে আমরা কিন্তু 2তলা 3তলা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটাকে ভাঙতে পেরেছি। সেখানে জেলা প্রশাসন আমাদেরকে সহায়তা করেছে, করে সেই নদীটাকে আমরা কিন্তু লাইভ করেছি। তো এই যে খননের কারণে যখন লাইভ হওয়ার কারণে সেখানে জোয়ার ভাটার যে প্রিজমটা আমরা বলি, টাইডাল প্রিজম বা বাংলা যেটাকে বলে জোয়ার ভাটা খেলছে, তার কারণে কিন্তু নদী আবার সচল নদীতে রূপান্তরিত হচ্ছে। তাহলে সেখানে কিন্তু নদী খননটা প্রথমে আমি মনে করি যে ছোট নদীগুলি, মাঝারি নদীগুলি, এগুলিকে অবশ্যই খনন করতে হবে। আর বড় নদীগুলির বেলায় হবে ইন্টেলিজেন্ট ড্রেজিং, অর্থাৎ আপনি সমস্ত নদী খনন করবেন না, নদীর যেই পয়েন্টগুলিতে খনন করলে নদীটাকে মেইন স্ট্রিমে প্রবাহিত করা সম্ভব, ঠিক সেইভাবেই কিন্তু আমরা খননের পরিকল্পনা নিচ্ছি। নদী শাসন বিষয়ে আমার কাছে কিছু আমি আপনার কাছে জানতে চাই, তবে আমাদের ছোট বিরতি নেবার সময় হচ্ছে আরও একবার। দর্শক, ছোট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন।
সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে আলোচনার এই পর্যায়ে, একদম শেষ পর্যায়ে, শেষ অংশে আছি। মালিক ফিদা খান, আপনার কাছে আমরা একটু আবারও ফিরছি। আপনি বোধহয় আমাদের যে নদীগুলো হারিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, অপ্রশস্ত হয়ে যাচ্ছে, যদিও সেগুলো উদ্ধারে বা সেগুলো সচল রাখার নানা প্রক্রিয়া, নানা কর্মসূচি রয়েছে, আপনি বোধহয় এই প্রসঙ্গে কিছু যুক্ত করতে জাস্ট চান। একটু বলতে চাচ্ছিলাম এটা যে আমাদের যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে এটা ঠিক, কিন্তু এটা একটু বুঝতে হবে যে আমাদের পুরো এই যে আগে থেকে আমরা যে বেসিনের কথা বলছিলাম যে আমাদের পুরো এলাকাতেই কিন্তু আস্তে আস্তে আমাদের পপুলেশন বাড়ছে, অতএব ওয়াটার ডিম্যান্ড বাড়ছে এবং ওয়াটার উইথড্রয়াল হচ্ছে। এটাও কিন্তু একটা কারণ যে নদীর পানিটা কমে যাওয়া। তা আমরা বাংলাদেশ যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেটা ডিজি মহোদয় বলেছেন যে আমরা রিভারগুলোকে ড্রেজিং করতে চাচ্ছি এবং করে এটার মধ্যে পানিটাকে ধারণ করে রাখতে চাচ্ছি। আমরা এখানে ওরকম বড় কোনো রিজার্ভার আমরা করতে পারবো না, কিন্তু আমরা নদীগুলোকে যদি খনন করি তা আমাদের যেটা লাভ হবে যে আমরা ওটার মধ্যে বেশি পরিমাণ পানি, যেটা বর্ষার সময় যে পানিটা আসে সেটাকে ধারণ করতে পারবো। এবং এটাই আমরা বিভিন্ন প্ল্যানে, এখন যে গভর্নমেন্টের বর্তমান সরকারের যে বিভিন্ন প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলোতে বলা হয়েছে এই নদী খনন শুধু নদীর মধ্যে নাব্যতাকে বাড়ানোর জন্য না, অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আমরা পানিটাকে রিজার্ভ করে রাখতে পারি তো পরবর্তীকালে আমরা এগ্রিকালচার, আপনারা জানেন আমাদের যে টোটাল পানি যে উইথড্রল হয় তার 88% আমরা এগ্রিকালচারে ইউজ করে থাকি, আর 12% আমরা ইন্ডাস্ট্রি বা ডোমেস্টিক পারপাসে ইউজ করে থাকি। অতএব আমাদের এই ইফিসিয়েন্সিকে আমাদের বাড়াতে হবে। আমরা যদি এগ্রিকালচারের ইরিগেশনের ইফিসিয়েন্সি যদি আমরা বাড়াতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই ডিম্যান্ড বা ইউজটাও কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে যেটা আমরা ইন্ডিয়া এবং ভারত এবং বাংলাদেশ মিলে যে কাজটা করেছি, যে আমরা সবসময় বলি যে ওয়াটার ডিম্যান্ডটা শুধু দুইটা কান্ট্রির মধ্যে নয়, একটা নদীরও একটা ডিম্যান্ড আছে যেটাকে আমরা এনভায়রনমেন্টাল ফ্লো বলি। অতএব নদীর ফ্লোটাকেও আমাদের রাখতে হবে। এবং আমরা যতদূর জেনেছি যে আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বা হবে হয়তো ভবিষ্যতে, অদূর আমরা আশাবাদী। তবে সেই চুক্তিতে আমরা যতটুকু জেনেছি যে ওখানে একটা প্রভিশন রাখা হয়েছে যে নদীর জন্য যেন কিছু পানি থেকে যায়, কিন্তু যেটা আমরা তার মানে কি নদীর যে ইকোসিস্টেম, সেই নদীর ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য নদীতেও কিছু পানি রাখতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমাদের পলিসি লেভেলে এটা ট্রান্সলেট হচ্ছে। এবং এই জিনিসটায় বাংলাদেশে যতটা না এগিয়ে আছে তার সাথে আমি বলবো যে ভারতে অতটা এই ব্যাপারে এনভায়রনমেন্টাল ফ্লো বা নদীর যে পানির প্রাপ্যতা বা দরকার সেই জিনিসটা অতটা নেই। তবে এখন খুব রিসেন্টলি ভারত তো তারাও বলছে যে না, আমরা পানির ডিম্যান্ড শুধু দুই দেশের মধ্যে নয়, নদীরও একটা ডিম্যান্ড আছে যেটাকে আমরা থার্ড পার্টি বলি। শুধু দ্বিপাক্ষিকভাবে পানিকে বন্টন করলেই হবে না, পানির বন্টনের একটা অংশ নদীকেও দিতে হবে। এগুলো যদি করতে পারি তাহলে আপনি যেটা বলছেন যে নদী হারিয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, এখান থেকে আমরা অনেকখানি আমরা মানে উতরাতে পারবো বা আমরা সেক্ষেত্রে একটা সার্বিক এবং দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থাপনার দরকার হয়তো আছে। দরকার। আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু মাহফুজুর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা এতক্ষণ আসলে কথা বলছিলাম আসলে সারফেস ওয়াটার নিয়ে, নদীর পানি নিয়ে কথা বলছিলাম, জলাশয়ের পানি নিয়ে কথা বলছিলাম, কিন্তু একটু ভূগর্ভের পানির বিষয়টা একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা কি আসলে আমাদের চাহিদা বাড়ছে, ব্যবহারের নানা রকম দিক তৈরি হচ্ছে, এর ফলে কি আমরা মানে মাত্রাতিরিক্ত ব্যবহার করে পুরো পরিবেশগত কোনো একটা ঝুঁকি তৈরি করছি কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ঝুঁকি তৈরি করছি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনি যদি 1980 সালের দিকে চিন্তা করেন, তখন থেকে আমাদের জনসংখ্যা যখন বৃদ্ধি শুরু হলো, জনসংখ্যা বৃদ্ধির শুরুর সাথে সাথে আমাদেরকে সরকারকে প্রথমেই চিন্তা করতে হলো যে জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশকে স্বয়ংসম্পূর্ণ রাখতে হবে, জনগণকে খাদ্য দিতে হবে। তখন কি হলো, আমাদের যে ভ্যারাইটি ছিল আউশ, আমন, আমরা চলে গেলাম বোরো চাষে। এখন এই বোরো চাষটা হয়, আপনি দেখবেন এই যে নভেম্বর ডিসেম্বর এখন শুরু হচ্ছে বোরো চাষটা, অর্থাৎ যে সময় শুষ্ক মৌসুম, যেখানে নদীতে পানি থাকে কম, সেই সময়ে কিন্তু এই বোরো চাষটা হয়। এবং এখন কিন্তু জাতীয় হয় বোরোর ফলন কিন্তু একটা মেজর ফলন আমাদের, আমন বোরো দুইটাই। এখন এই বোরোর জন্য কি হচ্ছে, বোরোর জন্য সে যখন এই শীতকালে চাষ করতে যাচ্ছে সে কিন্তু সারফেস ওয়াটার পাচ্ছে না, যেটা আসলে সুপেয় পানির উৎস হতে পারে ভূগর্ভস্থ পানি। তখন সে কি করছে, ধান চাষের জন্যই সুপেয় মানে পানের জন্য ঠিক না, পান টোটাল যদি চিন্তা করেন বাংলাদেশের তখন চাষের জন্য কিন্তু সে ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে, বিপুল পানি যাচ্ছে। এবং আপনি যদি দেখেন যে ভূগর্ভস্থ পানি এখন যে পরিমাণ আমাদের কৃষির জন্য যে পানি ব্যবহার হয় তার প্রায় 80% পানি কিন্তু ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি আমরা। এখন যে কথাটা কিছুক্ষণ আগে মালিক ফিদাও বলেছেন যে শুধু ভূগর্ভস্থ পানি ব্যবহার করলে হবে না, পানিটা যদি আমি ইফিসিয়েন্টলি ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আমার পানির ডিমান্ড কমবে না, বাড়তে থাকবে। এখন ইফিসিয়েন্টলি কীভাবে করব, যদি ধরেন আপনি জাপানের কথা বা উন্নত দেশের কথা, তাদের 1 কেজি ধান উৎপন্ন করতে যে পরিমাণ পানির প্রয়োজন আর আমরা ব্যবহার করি তার প্রায় 4 গুণ।
তাহলে আমার টেকনোলজি, আমার ধানের ভ্যারাইটি, এই সব দিকে বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে যেতে হবে, যাতে আমাকে অল্প পানিতেই বেশি প্রোডাকশন আসতে পারে, অর্থাৎ মোর ক্রপ উইথ লেস ওয়াটার। তো সেই ম্যানেজমেন্টটাতে পানির যে প্রবাহ তার ম্যানেজমেন্ট, পানির ব্যবহারের ম্যানেজমেন্ট, ভ্যারাইটির ম্যানেজমেন্ট, লো ওয়াটার ক্রপ, এইগুলিতে যদি আমরা না যাই, তাহলে কিন্তু একটা সময় পরে ভূগর্ভস্থ পানি আপনি যেন তুলে ফেলেন। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি বরেন্দ্র এলাকায় যান, ভূগর্ভস্থ পানি এতটাই উঠিয়ে ফেলেছে যে শুষ্ক মৌসুমে কিছু কিছু লোক দেখবেন, গতবার আমি একটা পত্রিকায় দেখেছি যে কিছু লোক গরুর গাড়ি করে ওই এলাকা ত্যাগ করছে, কারণ ভূগর্ভস্থ পানি, শ্যালো টিউবওয়েলে পানি হচ্ছে না, না ওঠাতে ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না। তাহলে এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা যদি বিজ্ঞানসম্মতভাবে করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের এক্ষেত্রে আসলে মানে সেচ কাজের জন্য আসলে নদীর পানি ব্যবহারের কোনটা সারা বছর জুড়ে ব্যবহার নদীর সারা বছর জুড়ে ব্যবহার করার সেটা চিন্তা রাখতে হবে, আর পানিটা ইফিসিয়েন্ট ইকোনমিক ইউজ যেতে হবে আমাকে। সেইখানে গেলে কিন্তু আমাকে অল্প পানিতে আমি বেশি পরিমাণ ফসল উৎপন্ন করতে পারবো। আবার ধরেন আমাদের দৈনন্দিন ব্যবহারও যদি আমরা ইফিসিয়েন্টলি ব্যবহার না করি, অনেক কোনো বাসায় দেখা যাচ্ছে যে সে হিউজ পানি ব্যবহার করছে, ওই দেখবেন যে অনেকে দাঁত ব্রাশ করার সময় 5 লিটার পানি নষ্ট করে ফেলছে। কারণ আমাদের কিন্তু নিজেদেরও কিন্তু পরিবর্তন হতে হবে ব্যবহারের ক্ষেত্রে, যে পানিটাকে আমরা আগে মনে করতাম যেটা বোধহয় ফ্রি, কিন্তু ওয়াটার যে একটা রিসোর্স এবং এটা যে সীমিত রিসোর্স, এই সীমিত রিসোর্স আমি ব্যবহার করলে হবে না, আমার সাথে কিন্তু দেশবাসীর সমস্ত ট্র্যাডিশনাল লোক সবাইকে ব্যবহার করতে হবে। সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কিছু পরিবর্তন প্রয়োজন, সবার মধ্যে এক ধরনের সচেতনতা দরকার। আমরা শেষ পর্যায়ে চলে আসছি ক্রমশ। মালিক ফিদা, আপনার কাছে উনি যেটি বলছিলেন যে পানি মূল্যবান, এবং আমরা যদি একটু দক্ষিণবঙ্গের বিশেষ করে খুলনা অঞ্চলের দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখবো যে সেখানে আসলে চিংড়ি ঘেরের কারণে এক ধরনের সল্ট ওয়াটার সংক্রান্ত এক ধরনের বিপদ ওখানে এর মধ্যে আছে, এবং গত কয়েক দশকে সেখানে ঘূর্ণিঝড়ে অনেক বেড়িবাঁধ ভেঙে গেছে, ফলে বিস্তীর্ণ এলাকা সেখানে আসলে লবণাক্ত হয়ে পড়েছে। এটাও আসলে সেখানে পানি সংকটের একটা বড় ধরনের দুর্ভোগ তৈরি করছে জনজীবনে। এইখানে আসলে আমাদের ব্যবস্থাপনা, প্রস্তুতি বা কি করা উচিত ভবিষ্যতে, বা এখন আসলে যে বিপদটা সেখানে রয়েছে এ বিষয়ে অনেক বছর ধরেই শুনছি, কি করণীয় আছে? ধন্যবাদ। আসলে আমি একটু গ্রাউন্ড ওয়াটারের ব্যাপারটি একটু বলে নিতে চাই। আসলে গ্রাউন্ড ওয়াটারের যে ইউজের কথাটা বলা হয়েছে, এর জন্য আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা নদীগুলোকে খনন করে যদি আমরা পানিকে রেখে দিতে পারি ড্রাই পিরিয়ডে, বিশেষ করে শুষ্ক মৌসুমের জন্য, তাহলে সেই পানিটা কিন্তু আমরা এগ্রিকালচার পারপাসে আমরা ইউজ করতে পারি। এর জন্যই নদী খননটা আমাদের জরুরি। আর গ্রাউন্ড ওয়াটারের কথাটা বলবো যে গ্রাউন্ড ওয়াটার এমন একটা ওয়াটার, সেটাকে যদি আমরা মাইনিং করে ফেলি তাহলে কিন্তু এটাকে অনেক সময় আমরা গ্রাউন্ড ওয়াটারকে আবার রিচার্জ আগের পর্যায়ে নিয়ে যেতে পারি না। তার জন্য গ্রাউন্ড ওয়াটার ইউজের ব্যাপারে আমাদের খুব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু সেই তুলনায় যদি আমরা সারফেস ওয়াটার ইউজ করি, এটাকে এফিসিয়েন্টলি যদি আমরা ইউজ করি, হয়তো আমাদের ওই ধরনের অতটা ভয়ের কোনো কারণ হবে না। এটা আমি গ্রাউন্ড ওয়াটারের কথা বলবো, সাশ্রয়ী হওয়া যাবে। আরেকটা আপনারা জানেন যে বর্তমান সরকার কিন্তু একটা পলিসি নিয়েছে যে আমরা আর বড় কাল্টিভেশন, বড় এরিয়াকে আর আমরা বাড়াবো না, আমরা শিফটিং করব যে রেইনফেড যে আমাদের এগ্রিকালচার হচ্ছে সেটাকে আরও কীভাবে বাড়ানো যায়, আরও কীভাবে হাই ইল্ডিং ভ্যারাইটি আমরা কীভাবে এটাকে ইন্ট্রোডিউস করতে পারি। অতএব সেখান থেকে কিন্তু আমরা ফুড সিকিউরিটি ব্যাপারটা আমরা নিয়ে আসতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু এখন এগ্রিকালচারকে শিফট করছি নর্থ থেকে সাউথে। এখন আমি সাউথে চলে আসি। আপনি যেটা বললেন যে আমাদের দক্ষিণবঙ্গের যেই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেই প্রবলেমটা, আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চলটাই হচ্ছে আমাদের মূলত ডেল্টা, ডেল্টার একটা বড় অংশই হচ্ছে আমাদের কোস্টাল এরিয়াতে। আমরা এই পুরো কোস্টাল এরিয়াটাকে আমরা 19টা জেলা নিয়ে সংগঠিত। তো এই 19টা জেলাকে আমরা বিভিন্ন কারণে আমরা এটাকে ডেলিনিয়েট করেছি। এখন এখানে পানির যে স্বল্পতা, বিশেষ করে মিঠা পানির যে স্বল্পতা, এটা শুধু খাবার পানির জন্য না, এটা এগ্রিকালচারের জন্য এটা একটা বড় হুমকির সম্মুখীন। এবং পরবর্তীতে আমাদের যে জানেন যে যেহেতু এটা একটা আমাদের লো লাইং কান্ট্রি বাংলাদেশ, এবং ক্লাইমেট চেঞ্জের জন্য এই যে পানির যে স্বল্পতাকে আরও বেশি সম্মুখীন করেছে। কিসের সম্মুখীন? নাকি ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। কিভাবে করেছে? আমাদের সি লেভেল রাইজের জন্য আমাদের স্যালানিটি ইন্ট্রুশন হচ্ছে। স্যালানিটি ইন্ট্রুশনের যতটুকু পরিমাণের বা মিঠা পানি আছে সেটাকে কন্টামিনেটেড করে দিচ্ছে। এর জন্য আমাদের এখানে কিছু খুব ছোট ছোট লেভেলে কিছু ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের এগ্রিকালচারের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের স্যালাইন সহিষ্ণু ধান জাত, যেটা আমাদের বিড়ি বাড়ি আমাদের রিসার্চ করে অনেক বের করেছে, এগুলোকে ওখানে উদ্বুদ্ধ করতে হবে এগ্রিকালচারে। আর আমি যদি খাবার পানির ব্যবস্থাটা বলি, যেটা আপনারা জানেন কয়রা বা দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা অনেক জায়গাতে খাবার পানির একটা বিশাল একটা আপনার অভাব আছে। সেখানে আমরা যদি রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি, যেটা ওয়াটার এইড বিভিন্নভাবে অনেক জায়গায় করেছে, এবং রেইন ওয়াটার হারভেস্টিং করে কিন্তু আমরা এই খাবার পানির স্বল্পতা যেটা আছে সেটাতে কিছুটা হলেও আমরা দূরীভূত করতে পারি। এছাড়াও আমাদের উপরে যে নদীগুলো আছে,
যেগুলোর উপর হয়তো স্যালাইন এফেক্ট অতটা নেই, যেটা আমি বলেছি বারবার, আমি বলতে চাচ্ছি কথাটা, সেখানে যদি আমরা নদীকে খনন করে পানিটাকে জমা করে রেখে দিতে পারি বা আধার করে সেখানে যদি রেখে দিতে পারি, সেই পানিটা আমরা এগ্রিকালচার এবং ডোমেস্টিক মানে আমাদের গৃহস্থল কাজে ব্যবহার করে এই যে সমস্যাটা হয়েছে বা অদূর ভবিষ্যতে ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্যাটা আরেকটু বেশি ত্বরান্বিত হবে সেটা আমরা মোকাবেলা করতে পারবো। এবং এই মোকাবেলার যে কৌশলগত স্ট্র্যাটেজিক যে অ্যাকশনগুলো, এগুলো আমাদের বাংলাদেশ যে ডেল্টা প্ল্যান, যেটা 100 বছর ব্যাপী, সেখানে আমরা এগুলো বলেছি। আমরা পুরো সাউদার্ন ডেল্টা এগ্রিকালচার ডেল্টা একটা প্ল্যান, আমরা মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছি, সেই জিনিসগুলো এগুলো বলেছি। আমাদের এখন দরকার এগুলোকে অ্যাকশনে নিয়ে যাওয়া, এগুলোকে ইমপ্লিমেন্টেশন করা। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ যে জাতি বা আমাদের ভবিষ্যৎ যারা আছে তাদের জন্য আমরা একটা সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে স্যালাইন ওয়াটার বা দক্ষিণবঙ্গের যে বিষয়গুলো, এই বিষয়ে আসলে শেষ লাইনটি শুনতে আপনার কাছে আসছি। আপনি সংক্ষেপে কিছু যুক্ত করতে চান কি? আমি একটু শুধু বলবো, দক্ষিণবঙ্গে আপনি হয়তো জানেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের 139টা পোল্ডার আছে আমাদের। সেই 139টা পোল্ডার দিয়ে কিন্তু আমরা স্যালাইন ওয়াটার প্রবেশটাকে রোধ করাচ্ছি। রোধ করাতে একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, সেইখানে এগ্রিকালচার হচ্ছে, মানুষজনও স্যালাইন ফ্রি ওয়াটার পাচ্ছে। এখন কিছু কিছু ক্ষেত্রে যখন যেটা বললেন আপনি, সাইক্লোন বা কোনো যখন হয়, তখন দেখা যায় যে কিছু কিছু ভেঙে যায়, ভেঙে গেলে তখন স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন হয়ে ওই জমিটাকে নষ্ট করে ফেলে। তো এই ধরনের যখন হয় তখন পরবর্তীতে আমরা এটাকে রিপেয়ার করছি। তবে একটা সুখবর আপনাকে দিচ্ছি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বর্তমানে একটা প্রজেক্ট সেখানে চালু করেছে, CEIP, কোস্টাল এমবেকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। সেটার আওতায় আমরা আমাদের এমবেকমেন্ট থেকে শুরু করে সমস্ত অবকাঠামোগুলিকে আরও স্ট্রেংথেনিং করছি, যাতে ভবিষ্যতে এই সাইক্লোনকে মোকাবেলা করে এলাকার জনগণকে সার্বিকভাবে আমরা সিকিউরিটি দিতে পারি, সেই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা কথা বলছিলাম দর্শক পানি ব্যবস্থাপনা নিয়ে, পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কিছু ভালো খবর এবং ব্যবস্থাপনায় আমরা যে আসলে এগিয়ে যাচ্ছি এবং সামনের দিনগুলোকে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আরও কীভাবে সুরক্ষিত করা যায় সেরকম কিছু উদ্যোগের কথা শুনলাম। দুজন অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পলিটিক্স প্লাসের আলোচনা আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ATN নিউজ।